প্রথম টি-20তে ৮ উইকেটের জয় এবং দ্বিতীয় টি-20তে বাংলাদেশ ম্যাচ জিতে নিয়েছে ৯ উইকেট। আপনি যদি পারফরমেন্স ওয়াইজ চিন্তা করেন, বাংলাদেশের হয়ে যারা খেলেছেন, বিশেষ করে বোলিংয়ে আপনি যদি চিন্তা করেন, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, নাসুম আহমেদ কিংবা আরও যারা ছিলেন তারা সবাই কিন্তু খুব ভালো বোলিং করেছেন। এবং পরবর্তী ব্যাটিংও যদি আপনি চিন্তা করেন, যারাই সুযোগ পেয়েছেন, প্রথম ম্যাচের দিকে যদি আপনি খেয়াল করেন, লিটন দাস ভালো ব্যাটিং করেছেন, একটা 50 অড ইনিংস খেলেছিলেন। পরবর্তীতে সাইফ হাসান একটা ক্যামিও খেলেছিলেন দুর্দান্ত। এবং সেকেন্ড ম্যাচে আপনি যদি খেয়াল করেন, তানজিদ হাসান তামিম তিনিও 50 করেছেন। আপনি যদি ব্যক্তিগত পারফরমেন্স চিন্তা করেন, এই প্রথম দুটো ম্যাচে আপনি বেশ কজন পারফর্মার খুঁজে পাবেন যারা কিনা বাংলাদেশকে ম্যাচ জেতাতে বেশ বড় ভূমিকা রেখেছে। কিন্তু তারপরও এই যে দুটো ম্যাচ জিতে বাংলাদেশ সিরিজটা জিতে নিয়েছে, তারপরে কিন্তু অনেকগুলো প্রশ্ন সামনে আসছে। আমরা গতকালও বলছিলাম যে এই যে বাংলাদেশের দুটো ম্যাচ জিতে নিল, সেখানে কি আসলে এশিয়া কাপের পারফেক্ট প্রস্তুতিটা হলো কিনা সেটা নিয়েই কিন্তু স্বাভাবিকভাবেই প্রশ্ন হচ্ছে। তার একটা বড় কারণ হচ্ছে যে যেহেতু আপনি যদি দলটার সাথে তুলনা করেন, নেদারল্যান্ডসের সঙ্গে তুলনা করেন, তুলনামূলক একটু শক্তিশালী বাংলাদেশ থাকবে, তবু এমন একটা দলের বিপক্ষে টস জিতে কেন ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেওয়া হলো না? পাশাপাশি যেহেতু শিশিরের একটা ব্যাপার থাকবে বা ডিউ একটা ফ্যাক্টর হিসেবে কাজ করবে আবুধাবিতে, ওই ব্যাপারটা মাথায় রেখে বাংলাদেশ কেন পরে বোলিংয়ের চেষ্টাটা করলো না? ডিউ থাকলে কী ধরনের বোলিং করতে হবে? কারণ হচ্ছে যে আমরা যদি খেয়াল করি, গত মে মাসে বাংলাদেশ সংযুক্ত আরব আমিরাত সফরে গিয়েছিল। সেই সফরে কিন্তু দ্বিতীয় ম্যাচটা খুব সম্ভবত প্রায় 200 রান করেছিল। সেই ম্যাচ বাংলাদেশ জিততে পারেনি পরে বোলিং করে। এবং লিটন দাস সেই সময় বলেছিলেন যে শিশিরের কারণে বোলাররা ঠিকঠাক বোলিং করতে পারছে না। আপনি যদি পাকিস্তান সিরিজে খেয়াল করেন, সেইখানেও কিন্তু একটা ম্যাচ বা শেষ ম্যাচটা খুব সম্ভবত আমরা 196 কিংবা 191 রান করেছিলাম। সেই ম্যাচটা তো বাংলাদেশের বোলাররা ডিফেন্ড করতে পারেননি এবং ওই ম্যাচটা পাকিস্তান খুব সম্ভবত 16 কিংবা 17 ওভারে ম্যাচটা জিতে নিয়েছিল। এবং এই যে এশিয়া কাপে আমরা আবুধাবিতে খেলতে যাচ্ছি, সেখানেও গিয়ে আমাদের তার ডিউ ফ্যাক্টর সমস্যায় পড়তে হতে পারে। এটার প্রস্তুতির জন্য বা ওই চ্যালেঞ্জটা নেওয়ার জন্য বোলারদের একটা পারফেক্ট প্রস্তুতি হতো এই নেদারল্যান্ড সিরিজ, কিন্তু বাংলাদেশ কিন্তু সেই ব্যাপারটা মাথায় নেয়নি। পাশাপাশি আপনি যদি ব্যাটিংয়ের কথা বলেন, ব্যাটিংয়েও কিন্তু ব্যাটসম্যানরা বড় ইনিংস খেলার 200 রান করা বা 250 রান করার যে একটা মনোভাব দরকার বা অভ্যাস দরকার, যেটা লিটন দাস একদম সিরিজ শুরুর আগে বলেছিলেন যে আমাদের 200 কিংবা 250 রান করার এখনও অভ্যস্ততা নেই, আমরা চেষ্টা করবো সামনে করার জন্য। কিন্তু আমার কাছে মনে হয় এই সিরিজের প্রথম দুটো ম্যাচে লিটন দাসরা ওই চেষ্টার পরিবর্তে এশিয়া কাপে ম্যাচ জেতার, এশিয়া কাপে ভালো প্রস্তুতি নেওয়ার পরিবর্তে সিরিজটা কীভাবে জেতা যায়, একটা কনফিডেন্স কীভাবে বিল্ড আপ করা যায়, সেই ব্যাপারগুলো একটু চিন্তা বেশি করেছে। এবং আগামীকাল একটা ম্যাচ রয়েছে বাংলাদেশের শেষ ম্যাচ এশিয়া কাপের আগে এবং এই সিরিজেরও শেষ ম্যাচ। সেই ম্যাচে আমরা হয়তো কিছু পরিবর্তন দেবো, সেই ব্যাপারগুলো নিয়ে হয়তো আমাদের একটু আলোচনা করা যেতে পারে। যে জিনিসটা হচ্ছে যে বাংলাদেশ অনেক দিন পর আরও একটা হোয়াইট ওয়াশ করার সুযোগ পাচ্ছে। কারণ আমরা দেখেছি গত ডিসেম্বরে খুব সম্ভবত আমরা ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইট ওয়াশ করেছি টি-20তে, 3 ম্যাচের টি-20 সিরিজে। এবার বাংলাদেশের আরেকটা সুযোগ থাকছে নেদারল্যান্ডসকে হোয়াইট ওয়াশ করা। তার আগে যদি আপনি চিন্তা করেন, ইংল্যান্ডের বিপক্ষে এবং আয়ারল্যান্ডের বিপক্ষে আমাদের 3 ম্যাচের যে টি-20 সিরিজগুলো হচ্ছে, সেখানে আমরা তাদেরকে হোয়াইট ওয়াশ করেছি। এরকম একটা ম্যাচে বাংলাদেশ নিশ্চিতভাবে একটা পরীক্ষা নিরীক্ষা করার চান্স নেবে। লিটন দাসও কিন্তু ওই সিরিজ শুরুর আগে বলছিলেন যে আমাদের যদি সুযোগ থাকে আমরা পরীক্ষা নিরীক্ষা করবো। এবং কী ধরনের পরীক্ষা নিরীক্ষা বাংলাদেশ আগামীকাল করতে পারে, অর্থাৎ তৃতীয় টি-20তে করতে পারে, সেটা নিয়ে একটু আলোচনা করতে। আমার কাছে মনে হয় যে বেশ কিছু পরিবর্তন আমরা দেখতে পারি। এটা একটা বড় কারণ যে যেহেতু অনেকেই ব্যাটিং করার সুযোগ পান। আপনি যদি পুরো এই দুটো ম্যাচে দেখেন, 4 জন ব্যাটসম্যান শুধুমাত্র খেলার সুযোগ পেয়েছেন, তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, লিটন দাস এবং পারভেজ হোসেন ইমন, লিটন দাস, তানজিদ হাসান তামিম এবং সাইফ হাসান, এই 4 জনই ব্যাটিং করার সুযোগ পেয়েছেন। এবং 40 ওভারের জায়গায় বাংলাদেশের ব্যাটাররা কিন্তু 26.4 ওভার ব্যাটিং করার সুযোগ পেয়েছেন, কারণ তার আগেই বাংলাদেশ ম্যাচটা জিতে নিচ্ছে। অর্থাৎ দুটো ম্যাচে যদি আপনি হিসাব করেন, একটা ম্যাচে খুব সম্ভবত 39 বল বাকি ছিল, আর একটা ম্যাচে 41 বল বাকি ছিল, অর্থাৎ 80টা বল বাংলাদেশ খেলার সুযোগ পায়নি। আপনি যদি পারফরমেন্স চিন্তা করেন, সেহেতু 80টা বল খেললে বাংলাদেশ নিশ্চিতভাবে এখান থেকে 100 কিংবা তার চেয়ে বেশি রান করতে পারতো। এখন কথা হচ্ছে কী ধরনের পরিবর্তন আসতে পারে, সেটা হচ্ছে যে আপনি যদি টপ অর্ডার একটু খেয়াল করেন, আমার কাছে কেন জানি মনে হয় যে প্রথম দুটো ম্যাচ যেহেতু তানজিদ হাসান তামিম একটু বেশ ভালো খেলেছেন, গত ম্যাচে তিনি একটা হাফ সেঞ্চুরি করেছিলেন, তার আগের ম্যাচে একটা 20 ওভার একটা ইনিংস ছিল, খুব সম্ভবত 29 রানে একটা ইনিংস খেলেছিলেন, সে কারণে হয়তো তাকে একটা রেস্ট দেওয়া হতো। পারভেজ হোসেন ইমন যদি দুটো ম্যাচেই ভালো শুরু পেয়েছিলেন, কিন্তু ওটা একটা বড় ইনিংস খেলতে পারেনি, সেক্ষেত্রে তাকে হয়তো তৃতীয় ম্যাচেও একটা সুযোগ দেওয়া হতো, অর্থাৎ তাকে খেলানো হবে। পাশাপাশি আমার কাছে মনে হয় যে সাইফ হাসানকে কালকে ওপেনিংয়ে প্রমোশন দেওয়া হতে পারে, যে এই দুজন ওপেনিং করবেন, তারপর 3 নম্বরে লিটন দাস খেলবেন, 4 নম্বরে
তাওহিদ হৃদয় থাকবেন, 5 নম্বরে জাকের আলী অনেক থাকবেন। এই 5টা স্লট আমার কাছে মনে হয় যে মোটামুটি ফিক্সড। এই 5টার জায়গায় শুধুমাত্র ওই যেটা বললাম যে তানজিদ হাসান তামিমের জায়গায় খুব সম্ভবত সাইফ ওপেনিং করবেন, এটা হয়তো থাকতে পারে। এবং এই শেষের দিকে একটু পরিবর্তন আসতে পারে। প্রায় 3 বছর পর বাংলাদেশের টি-20 দলে ফিরেছেন নুরুল হাসান সোহান। আমরা দেখছিলাম যে প্রত্যেক দিনই বেশ ম্যাচের বাইরেও তিনি যেহেতু ম্যাচের সুযোগ পাচ্ছিলেন না, চেষ্টা করছিলেন মোহাম্মদ সালাউদ্দিনের সঙ্গে অনুশীলন করার জন্য। গতকাল যখন ম্যাচ হয়েছে, ম্যাচ শুরুর আগেও তিনি সিলেট স্টেডিয়ামের আউটারে তিনি অনুশীলন করেছেন। আজকে তিনি আসেননি এবং তার আগে কিন্তু যে একটা অপশনাল ট্রেনিং ছিল সেইখানেও কিন্তু তিনি অনুশীলন করেছিলেন। তার মানে হচ্ছে তিনি প্রস্তুত আছেন এবং তিনি যদি কালকে সুযোগ পান তার একটা চান্স থাকবে। কারণ এশিয়া কাপে যাওয়ার আগে যদি বাংলাদেশের আর কোনো ম্যাচ নেই, বাংলাদেশ চাইবে বা টিম ম্যানেজমেন্ট চাইবে বাকি যারা সুযোগ পায়নি, যারা স্কোয়াডের বাইরে ছিল, তাদেরকে একটু বাজিয়ে দেখার। সেক্ষেত্রে আপনি যদি 6 নম্বরে নুরুল হাসান সোহানকে দেখেন, আমার কাছে মনে হয় না যে খুব বেশি অবাক হওয়ার থাকবে। আরেকটা ব্যাপার থাকতে পারে যে নুরুল হাসান সোহান খেললে তাহলে কি শামীম হোসেন পাটোয়ারি খেলবেন না? শামীম হোসেন পাটোয়ারি এখনও ফিট কিনা সেটা এখনও বলা যাবে না, যদিও তিনি প্রত্যেক দিনই কিন্তু প্র্যাকটিস করেছেন। গতকালও তিনি ম্যাচের আগে প্র্যাকটিস করেছেন, আজকেও তিনি প্র্যাকটিস সেশনে এসেছিলেন, কিন্তু তিনি খেলবেন কিনা সেটা আমরা এখনও নিশ্চিত না। কারণ আজকে কিন্তু প্রেস কনফারেন্সকে বিসিবি বা বাংলাদেশ টিমের পক্ষ থেকে কেউ কিন্তু কথা বলেন, তাই আমরা এই প্রশ্নটার উত্তর জানতে পারিনি। তো ধারণা করা হচ্ছে যদি ফিল সিমন্স যেমন বলছিলেন যে জাকের আলী শামীম হোসেন পাটোয়ারি আরও বেশ কয়েকদিন সময় লাগবে, তিনি তৃতীয় টি-20 জন্য আসলে ফিট কিনা সেটা হয়তো কালকে আমরা একটু বুঝতে পারবো। সেক্ষেত্রে হয়তো তিনি যদি খেলেন সেক্ষেত্রে আরও পেছনের দিকে একটু পরিবর্তন আসতে পারে। এবং নাসুম আহমেদ গত ম্যাচে তিনি বেশ ভালো বোলিং করেছিলেন এবং পরবর্তীতে শেখ মেহেদী প্রথম দুইটা ম্যাচ খেলেছেন, তাকে হয়তো রেস্ট দেওয়া হতে পারে। এখন আপনি বলতে পারেন যে একজন বাহাতির সঙ্গে একজন অফ স্পিনার তো রাখা হচ্ছিল বাংলাদেশ দলে, সেক্ষেত্রে মেহেদীকে যদি বাদ দেওয়া হয় তাহলে ওই বোলিং অপশনটা হয়তো একটা কমে যেতে পারে। সেক্ষেত্রে আমার কাছে মনে হয় যেহেতু সাইফ বোলিং করতে পারেন, তাকে 2 ওভার কিংবা 3 ওভার যদি বোলিং করানো হয়। পাশাপাশি শামীম হোসেন পাটোয়ারিকে আমরা দেখেছি লাস্ট সিরিজগুলোতে তিনি বোলিং করেছেন, শ্রীলঙ্কাতে বোলিং করেছিলেন এবং পাকিস্তানে বিপক্ষে যখন খেলেছে ওই সময়টাতে কিন্তু তিনি বোলিং করেছেন। তার মানে ওই দুজন মিলে যদি 3-4 ওভার বোলিং করতে পারেন তাহলে আপনার তো আসলে খুব বেশি একজন পুরোপুরি একজন বিশেষজ্ঞ অফ স্পিনার খুব বেশি প্রয়োজন হবে না। আপনি যদি পেস ইউনিটে দেখেন সেখানেও বেশ কিছু পরিবর্তনের জায়গা রয়েছে। তানজিম হাসান সাকিব গত ম্যাচটা খেলেছেন, যদি প্রথম ম্যাচটা তিনি খেলার সুযোগ পান, তাকে আবার হয়তো তিনি গতকালও ভালো বোলিং করেছেন এবং তৃতীয় ম্যাচেও তাকে হয়তো সুযোগ দেওয়া হবে। পাশাপাশি আর পেস বোলিং যদি আর দুটো অপশন দেখেন সেক্ষেত্রে যেটা হবে যে মুস্তাফিজুর রহমান এবং তাসকিন আহমেদ যেহেতু প্রথম 2টা ম্যাচ খেলেছেন এশিয়া কাপের আগে, তাদের হয়তো ওয়ার্কলোড ম্যানেজমেন্টের চিন্তা করে হয়তো দুজনকে রেস্ট দেওয়া হতে পারে। সেক্ষেত্রে হয়তো আমরা আবার প্রথম ম্যাচের মতো শরীফুল ইসলামকে ব্যাক করতে দেখবো। শরীফুল ইসলামের পাশাপাশি আরেকটা পেস বোলিং অপশন বাড়তে পারে, সেটা হচ্ছে সাইফুদ্দিনকে হয়তো সুযোগ দেওয়া হতে পারে। আপনি যদি তাসকিন এবং মুস্তাফিজকে যদি আপনি রেস্ট দেন, আপনার স্কোয়াডে কিন্তু এর বাইরে কিন্তু আর কোনো পেসার নেই। সেক্ষেত্রে আমার কাছে মনে হয় যে কালকে মোহাম্মদ সাইফুদ্দিনও সুযোগটা পেয়ে যাবেন। এই হতে পারে আমার কাছে মনে হয় যে প্রবাবল 11টা 4টা পরিবর্তন আমি এক্সপেক্ট করছি। আবার হতে পারে যে 2-3টা পরিবর্তন হয়েছে, আবার এর চেয়ে বেশি পরিবর্তনও হতে পারে। আপনারা সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম থেকে আমি মমিনুল ইসলাম বিদায় জানাচ্ছি। আপনারা কমেন্ট বক্সে জানাতে পারেন আপাতত যে বাংলাদেশের একাদশটা কেমন হতে পারে, কয়টা পরিবর্তন হতে পারে, কে খেলার কার খেলার সম্ভাবনা রয়েছে, সে ব্যাপারে কিন্তু আপনারা কমেন্ট বক্সে জানাতে পারেন। আপাতত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ক্রিক ফ্রেঞ্জির সঙ্গে থাকুন।